কে কাকে ভোট দিবে সে তো গোপন। আপনি 1% লোককে কেন সবার সামনে প্রকাশ করে দিলেন? তা আপনি কেন 1% দিয়ে এই লোকগুলোকে কেন বিপদের মধ্যে ফেলালেন? এটা তো আগে ছিল না। অনেকেরই মনোনয়ন বাতিল করা হচ্ছে, একই ইস্যুতে আবার আরেকজনের বৈধ ঘোষণা করা হচ্ছে। তো সবকিছু মিলে আসলে অনেকে বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিকে হয়তো যাচ্ছে। আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটা আসলে কি, মানে সাধারণ মানুষ আসলে বুঝতে চায়। অনেকে মনে করে যে এটি কোনো সাবজেক্ট কিনা, পড়ার বিষয় কিনা, একটু যদি বলতেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আসলে সাবজেক্ট আছে। এটা নিয়ে অনেক মানুষ ডক্টরেটও করছে। সূক্ষ্ম কারচুপিটা, মানে যেটা আপনি পর্দার অন্তরালে যে কারচুপিটা হবে। আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, কোনো ব্যালট বাক্স চিন্তাই হবে না, কারচুপির কোনো অভিযোগ আসবে না কোনো জায়গায়। কিন্তু আমি যেটা রেজাল্ট চাই সে রেজাল্টটা হবে। ফলাফলকে প্রশমিত করা হয়, ফলাফলকে নিয়ন্ত্রণ করা হয়, প্রশমিত না, নিয়ন্ত্রণ করা হয়। তার মানে ভাগ্যের পরিবর্তন আমি জনগণ, আমার ভাগ্যের পরিবর্তন আমার হাতে নাই। এবং এটা বাংলাদেশে খুব ন্যাকেডলি করা হয়েছে 2008 সালে। এর আগে তো অনেক কটা নির্বাচন হয়ে গেছে, তাদের মধ্যে কোন কোন নির্বাচনগুলো আপনি এর আওতাভুক্ত? শোনেন, কারচুপির নির্বাচন হচ্ছে 73 সালেরটা, এবং তারপর 73 থেকে 91 আগ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, কোন নির্বাচনকে ফ্রি ফেয়ার ইলেকশন বলা যায় না। সেই জন্য 91 সালে একটা এন্ট্রিম গভর্নমেন্টের আন্ডারে বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটা নোশনের আন্ডারে কিন্তু ভোট হলো। তারপরে দেখেন 96 সালের জুন মাসে একটা ভোট, 2001 সালে একটা ভোট। তাহলে বাংলাদেশের মানুষ 53 বছরে 3টা ভোট পাইছে ফ্রি অ্যান্ড ফেয়ার। যেখানে বাইরে, আবার বলে দিচ্ছি, যেখানে বাইরের মানে কি বলবো আপনাদেরকে, মাস্টাররা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করেনি, এরকম ভোট হয়েছে বাংলাদেশে মাত্র 3টা। তাছাড়া আমাদের ভাগ্য নিয়ে প্রভুরা খেলা করতে বেশিরভাগ তারাই হচ্ছে স্বচ্ছন্দ ভোট করে। সেই জন্য 2008, 2013, 18, 24 এই 4টে ইলেকশন একদম নগ্নভাবে প্রভুরা যেমন করে চাইছে ঠিক সেইভাবে ইলেকশনটা হয়েছে। আর আপনি যে সাবজেক্টের কথা বলছেন আজকে, সূক্ষ্ম কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ার, পর্দার অন্তরাল থেকে এটা কিভাবে হয়, কোন কোন ফ্যাক্টর এখানে কাজ করে? হ্যাঁ, খালি ফ্যাক্টর না, এটা কিভাবে হয় এটা হচ্ছে মানুষকে জানতে হবে। এবং সেই জিনিসগুলো কি আমাদের হাতে আদৌ আছে না নাই। এই জন্য প্রথমে একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসীর কাছে বলতেছি, গত 18 মাসে এদেশের মানুষকে কি এই ইন্টারিম গভর্নমেন্ট জানাইছে এস আলমের ব্যবসা প্রতিষ্ঠান কে পরিচালনা করতেছে? এস আলমের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠান তো পরিচালিত হচ্ছে, বন্ধ তো আর নাই। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কে পরিচালনা করতেছে? আসে শেখ হেলালের বোধ হয় 250-300 বার্জার আছে, বার্জ যেটা লাইটার ভেসেল বলা হয়। এই লাইটার ভেসেল গুলো তো বাংলাদেশ তো উদাহ হয়ে যায়নি। তাহলে এই লাইটার ভেসেল গুলো তো বিক্রিও করেননি, তারা পালায় গেছে। তাহলে এই লাইটার ভেসেল গুলো কে পরিচালনা করতেছে? তাহলে আমরা খালি বলতেছি টাকা মেরে নিয়ে চলে গেছে তা না, ভিতরে কিন্তু টাকা আছে, উৎস আছে। আসেন ভ্যাকসিন কোড, এটাকে চালাচ্ছে। আমরা যদি ডক্টর ইউনূস সাহেবের উপর আস্থা রেখে বললাম, কোন ক্যাপাসিটিতে একটা রাজনৈতিক দলের অন্যতম নেতার সন্তানের সাথে উনি দেখা করলেন? কোথায়? আমার সাথে তো দেখা করেন, আধা ঘন্টা বসে ব্যবসা কিভাবে চলবে সেটা নিয়ে তো আলোচনা করলেন। আর ব্যবসা নিয়ে আলোচনা করার জন্য কি আছে, কমার্স অ্যাডভাইজার তো আছে, বশির সাহেব তো আছে। বশির সাহেবের সাথে না বলে, এবং প্রতিটা জিনিস কেন যেন ওই যে বোধহয় এটা হাসনাত বলছে যে কাবা রুটটা চেঞ্জ হয়ে গেছে। আমি এই শব্দটা ওইভাবে বলবো না, কিন্তু আমি বলবো যে এই ইন্টারিম গভর্নমেন্ট যে স্প্রিট নিয়ে শুরু করছিল, সেটা মনে হয় ফেব্রুয়ারি মাস থেকে ডিভিয়েশন হওয়া গত বছর থেকে শুরু হয়েছে, এবং সেই ডিভিয়েশনটা এখন নগ্নভাবে আসতেছে। এখন এই নগ্নতা বুঝতে গেলে কিছু জিনিস বুঝতে হবে। যেমন ধরে নেন, প্রথম হচ্ছে আইনের মাধ্যমে কিন্তু আপনি এই সূক্ষ্ম কারচুপি করতে পারেন। কিভাবে সেটাই বলতেছি। আইনের মাধ্যমে কিভাবে? দেখেন, আপনি নিয়ম করলেন 1% ভোটার লাগবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আজকে আমি সকালবেলা এই ট্রাইব্যুনালে হিয়ারিং গেছি,
এক ভদ্র মহিলা তার নমিনেশন বাতিল হয়েছে। কেন? যে 10 জনকে ওই থানার টিওনো সাহেব ফোন দিছে, সে 10 জন আর কেউই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভদ্রমহিলা বলতেছে এই লিস্ট যেদিন থেকে দিছি সেদিন থেকে প্রতিটা লোকের বাড়িতে পুলিশ আর একটা বিশেষ দল যে তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। এবং বিশেষ দল বললাম না, বিএনপির লোকজন, সে ওখানে যেটা বলছে সেটা আমি বলে দেব। বিএনপির লোকজন যে ভয় ভীতি দেখাচ্ছে, সেই ভয় ভীতির চোটে তার এই সমর্থক যে 1% এরা বাড়ি ঘরে থাকতে পারতেছে না। তাহলে এই 1% যদি না থাকতো তাহলে কিন্তু আর 1% এর সাথে আরেকটা মৌলিক ডিফারেন্স কি, কে কাকে ভোট দিবে সে তো গোপন। আপনি 1% লোককে কেন সবার সামনে প্রকাশ করে দিলে? বিএনপি কি বলতে পারেন, সমর্থক কর্মী হলে সে বিএনপিতে ধানের শীষে ভোট দিবে, নট নেসেসারি। তা আপনি কেন 1% দিয়ে এই লোকগুলোকে কেন বিপদের মধ্যে ফেলালেন? এটা তো আগে ছিল না। 2008 সাল থেকে কিন্তু 1% চালু হয়েছে। তা আপনি এন্ট্রিম গভর্নমেন্ট এসে কেন 1%টা রাখলেন? তাহলে 1% রেখে আপনি কি করতেছেন? ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে আপনি রাখতেছেন। দ্বিতীয় জিনিসটা কি করলেন আইনের মাধ্যমে, ছোট দলকে মানে প্রতিটা দল তার নির্বাচনের প্রতীকে কি করতে হবে, ভোট করতে হবে। বাংলাদেশের সারা জীবন জোটবদ্ধ হয়ে নির্বাচন হয়েছে সারা জীবন, এবং সেখানে 12 দল 14 দল যত দলই হোক, যে দলের গেছে সেই দলের মার্কা নিয়ে ভোট করছে। তাদের কি ছোট পলিটিক্যাল পার্টিগুলো ন্যায় হয়ে গেছে? না। আজকে দেখেন রাশেদ কেন বিএনপিতে যোগ দিল? রাশেদকে কি দিল? সমর্থন দিল বিএনপি, এবং ওখানে তার কোনো ক্যান্ডিডেট নেই। বিএনপির একজন কি দাঁড়ালো? ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ওখানে দাঁড়ালো। রাশেদ এখন দেখতেছে ধানের শীষ যদি না থাকে আর প্রতীক যদি পাল্লা থাকে, তো রাশেদকে তো ট্রাক মার্কায় কেউ ভোট দিবে না। তাহলে সেজন্য রাশেদ কি করলো? বাধ্য হলো সে যে তার জন্য যে ধানের শীষে মানে বিএনপিতে যোগ দিতে। তার মানে রাজনৈতিক দলগুলোকে ওই বলেন না, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে দেয়। আপনি আইনের মাধ্যমে এমন পথ তৈরি করলেন ছোট দলেরা এক্সিস্টেন্স হওয়ার কোনো সুযোগ আপনি রাখলেন না। তাহলে আইনের মাধ্যমে আমি কি দেখলাম? দুইটা। থার্ড নম্বর, আমরা কথাই বলতেছি যে যারা খেলাফি হবে তারা কেউ ইলেকশন করতে পারবে না, এটা তো বলতেছে। তার জন্য আপনি সিআইবি নিচ্ছেন, আপনি 3টা কাজ করতেছেন। কোর্টে যাচ্ছেন, স্টে করাচ্ছেন, এটা গেল একটা জিনিস। আর একটা, এই স্টে কিন্তু এখন কমে গেছে, এটা বলি। আর একটা কি কাজ করতেছেন আপনি দেখেন, ওই যে রিটার্নিং অফিসার তার হাতে তো সব। আপনি আসলামের মতো লোক অ্যাডলেট ডিভিশন পর্যন্ত, ওই যে কুমিল্লায় দেবিদ্বারে যে হাসনাতের সাথে করতেছে, অ্যাডলেট ডিভিশন পর্যন্ত বলতেছে সে ঋণ খেলাফি। যেটা তো টিভি নিউজ পেপার সব জায়গায় দেখা যাচ্ছে। তাহলে রিটার্নিং অফিসার অন্ধ হয়ে থেকে তাকে কিভাবে অ্যালাউ করলেন? রিটার্নিং অফিসার অ্যালাউটা করলেন কেমন করে? তার মানে কাগজে যা আছে মাঠের ফিল্ডে তা নাই, তার মানে আইনের প্রয়োগটা হচ্ছে না। তাহলে আইনকে আপনি যেভাবে, আচ্ছা দ্বিতীয় থার্ড কথাটা, আপনি আইন করে বললেন ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে তারা কেউ নির্বাচন করতে পারবে না। আজকে আমি দেখালাম এক ইস্যুতে মানে এক জায়গায় ওই জায়গায় পড়ে যাচ্ছে। আমি আগে দেখালাম যে একটা দলের মানে বিএনপির কারো আপনি বাদ দিলেন না, বিএনপির কারো বাদ দিলেন না, আপনি জামাত ইসলাম আর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট গুলোর এই ইয়াতে বাদ দিলেন। আচ্ছা, বাদ দেওয়ার পিছনে মূল কারণ কি জানেন? তারা বলতেছে সার্টিফিকেট না পাওয়া গেলে। আমি আজকে কেস দেখালাম 8-10টা কেসে বলা আছে আপনার ইন্টেনশন দেখতে হবে, আর আপনি রিজনেবল স্টেপ নিছেন কিনা আপনার এই নাগরিকত্ব ত্যাগ করার জন্য। এবং আজকে এই ট্রাইব্যুনাল এটা গ্রহণ করছে, করে বলছে যে ঠিক আছে, আপনার এভিডেভিট দিয়ে বলেন যে আপনাদের যা যা করার ছিল সব করে ফেলছেন, এখন যেটা আছে সেটা হচ্ছে সরকারের হাতে, এবং আমরা কেউ এটা কি করবে না, আমরা ফেরত নিব না। আমি ওখানে একটা জিনিস বললাম, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্রেন ড্রেন বলে কাকে। আমার দেশের ছেলে পেলে এখানে যখন চাকরি পায় না তখন বাইরের দেশে চলে যায়। যেমন যশোরে জামাত ইসলামের প্রার্থী, উনি পৃথিবীর ওয়ান অফ দ্য নাম করা শিশু ডাক্তার, সে ইংল্যান্ডে চাকরি করে আজ বছরের পর বছর ধরে। ওখানে যে কামায় সব বাদ দিয়ে বাংলাদেশে আসছে এমপি ইলেকশন করার জন্য। এটা তো আমাদের জন্য
ভাগ্যের ব্যাপার। সৌভাগ্যের। আপনি সেখানে তাকে কোথাও ওয়েলকাম করবেন তা কিন্তু করলেন না, আপনি কিন্তু কি করলেন, তাকে না একে বাদ দিয়ে দিতে। তাহলে দেশের জন্য যাকে প্রয়োজন আপনি তাকে কিন্তু নিয়ে আসলেন না। আচ্ছা, তারপর একটা জিনিস দেখেন, আপনি বলে দিলেন ভোটারদের 10 টাকার বেশি খরচ করতে পারবেন না, পারবেন না তো বলে শেষ করলেন। কিভাবে এটা আপনি নিয়ন্ত্রণ করবেন? এটি কঠিন না, কঠিন না, দেখেন কঠিন না, এইখানেই হচ্ছে কথা। আপনি কিভাবে ভোটের আগে ব্যবসায়িকরা দেয় একটা দলের প্রধানের সাথে বসে থেকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আসে, জনগণ কি বুঝতেছে যে যত ব্যবসায়িক আছে বিসিআইসি থেকে শুরু করে সবাই ওখানে যা চান তাই দিয়ে দেব। মেসেজটা কি হয়ে যাচ্ছে যে টাকায় পুরা 6 লাখ হয়ে যাবে।